নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো হাল্লা বলে। এক হচ্ছে হুমায়ুন কবির, যিনি বলেছিলেন 22 তারিখ দল ঘোষণা করবেন, তিনি দল ঘোষণা করেছেন, দলের একটা জুৎসই জম্পেশ নাম দিয়েছেন। এবং পাশাপাশি আজকে গুরুত্বপূর্ণ একটি বৈঠক, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের পৌরোহিত্য করেছেন। বিএলএদের নিয়ে সেই বৈঠক ছিল, সেখান থেকে বেশ কিছু বার্তা দিয়েছেন তিনি। এবং ওই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলো যা করে এসেছেন এর আগেও, সেগুলো আবারও দেখলাম। অন্যদিকে হুমায়ুন কবির দলের নাম দিলেন, প্রার্থীদের কাউকে চেনালেন বাংলার মানুষের সঙ্গে। এই সব কিছু নিয়ে কথা বলবো, কিন্তু শুরুতেই এই প্রতিবেদনে নজর রাখছি। দেখুন, ইসলামের ফল্গুধারা থেকে উন্নয়নের জোয়ার আসবে, আসার পথে মুর্শিদাবাদের বাবরি মসজিদে একটু দাঁড়াবে বোধহয়। হুমায়ুন নামেই মোঘলিয়ান আচ্ছা, আগুনে বক্তব্য মঞ্চ জুড়ে। বঙ্গ মুসলিমদের জাগানোর দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। বিধানসভায় 90 জন বিধায়ক নিয়ে বাণিজ্য করবেন। বাংলার একটি নির্ণায়ক শক্তি হবে তার দল। স্বপন যদি মধুর এত হোক, সে মিছে কল্পনা। জাগানো উচিত নয়। জাগানোর খুব একটা চেষ্টা রাজ্য সরকার করছে এমনটাও নয়। সকাল থেকে ক্যামেরার ফোকাসে ভালোই দিন কাটছিল হুমায়ুন কবিরের। রাজ্যের বিভিন্ন মিডিয়া হাউসের চোখ ছিল তার দিকে। এরপরে নজর নেতাজি ইন্ডোরে। সেখানে বিএলএদের নিয়ে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এলো এসআইআর, উঠে এলো বহিরাগত শক্তির কথা। বললেন বিহার থেকে বাইক ঢুকছে বাংলায়। আরও অনেক কথাই বললেন, কিন্তু হুমায়ুন কবির রয়ে গেলেন ব্রাত্য। সামান্য সময়ে যদি কবিরের দোহা নিয়ে আলোচনা হতো মমতা কণ্ঠে, তাহলে বোধহয় নতুন দল ঘোষণার অনুষ্ঠান সফল হতো। আসলে হুমায়ুন কবিরের রাজনৈতিক কেরিয়ার যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে গোসা ঘরে খিল দেওয়া তার পুরনো অভ্যাস। 2015 সালে ঘাসফুল থেকে অর্ধচন্দ্র পেয়ে 2016 সালে নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন হুমায়ুন। চেয়ারের নাগাল পেতে প্রতীক ছিল টেবিল, সেখানেও হেরেছিলেন। 2018 সালে পদ্ম শিবির ঘুরে 6 বছরের বনবাস কাটিয়ে ফের ঘাসফুলে। এরপর বিধায়ক হওয়া, ফের দলবিরোধী কার্যকলাপে বহিষ্কৃত হওয়ার পর নতুন স্বাদ। নির্দল হয়ে ভোটে জিতে জামাই আদরে ফিরবেন তৃণমূলে। শুধুমাত্র বঙ্গ রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে ভোটের আগে বাবরি মসজিদ তৈরি স্ক্রিপ্ট তৈরি করলেন। বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করে গঠন করলেন নতুন দল। অতীতে এ ধরনের প্ররোচনা বারবার ডাস্টবিনে ফেলে এসেছে বাংলা। আপাতত হুমায়ুনের সিংহদুয়ার খোলা থাকবে তৃণমূল ও বিজেপি বিরোধী সকলের জন্য। শীত সকালে গর্জন করছেন বটে, কিন্তু এই আবহাওয়ায় কতটা বর্ষাবেন তা নিয়ে সন্দেহে আবহাওয়া দফতর। ক্যালকাটা নিউজ। বছরটা শেষ হতে চললো, হাতে গোনা 2-3টে মাস, তারপরে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে নির্বাচনে। কিন্তু এখনই যেভাবে দামামা বেজে উঠেছে, তাই এই আমি যদি দক্ষিণবঙ্গের কথাই বলি, দক্ষিণবঙ্গের এই হাড় কাঁপানো ঠান্ডায় তাপ বাড়ছে বইকি। যাই হোক, কথা হবে আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে এবার আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র সম্রাট চক্রবর্তী, সম্রাটদাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি, অরিজিৎদাকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, শক্তিদাকে স্বাগত জানাবো। রয়েছেন সিপিএম নেতা রিতেশ বসাক, রিতেশদাকেও স্বাগত জানাবো। সম্রাটদার কাছে আসি। সম্রাটদা, ডিসেম্বর কি তৃণমূলের চিন্তা বাড়ায় নাকি আবর্জনা দূর করে? কিসের জন্য, কোন প্রসঙ্গে? গত বিধানসভা নির্বাচনের আগেও দেখেছিলাম কিছু ঘটনা ঘটেছিল, আর এবারও তো তাই। ওই হুমায়ুন কবির? হ্যাঁ, কেউ হাসবে না, চুপ। বাজারে নতুন দল এসেছে, চুপ। এইগুলো যদি চিন্তা বাড়ায় ভাবতে হবে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। দল যে কেউ করতে পারে, দল করার অধিকার আছে। যে মানুষটা দল করছে, তোমরাই দেখাচ্ছিলে টেবিল চিহ্নে দাঁড়িয়েছিল, আজকে দল ঘোষণা হওয়ার পর চেয়ার থেকে পড়ে যাচ্ছিলে। আমি জানতে চাইছি, এই যে মসজিদ বানানোর নাম করে ক্যাশ টাকা গোনার মেশিন, কোটি কোটি টাকা, এটা কি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত? যদি এত ক্যাশ টাকা দিল কারা? যাদেরকে সামনে খাড়া করা হলো যে বাইরে থেকে এসেছেন বলে, দেখা গেল তো এখানকারই লোক। যদি এত ক্যাশ টাকা, আমি যাই না ব্যাংকে যাই 2 লক্ষ টাকার বেশি জমা করতে, দেখবে প্রথমে ইনকাম ট্যাক্স, তারপর ইডি, তারপরে নির্মলা সীতারামন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শেষে নরেন্দ্র মোদী। আর এখানে তো শুভেন্দু শ্রমিকের চিৎকার থাকবেই। কিন্তু যে মানুষটা এত কোটি কোটি টাকা প্রায় 30 জনকে দিয়ে নোট কাউন্টিং মেশিনে গোনাচ্ছে, আজ পর্যন্ত ইনকাম ট্যাক্স তাকে একটাও নোটিশ পাঠিয়েছে? আজ পর্যন্ত ইডি তাকে কোনো প্রশ্ন করেছে? কারা দিল এই টাকা? অরিজিৎ এক্ষুনি দাঁড়িয়ে বলবে তৃণমূল দিচ্ছে টাকা। তার বেশ, তৃণমূল দিচ্ছে টাকার প্রমাণ করো। ইডি তোমাদের,
ইনকাম ট্যাক্স তোমাদের, নির্মলা সীতারামন তোমাদের, স্বরাষ্ট্র মন্ত্রক তোমাদের, প্রমাণ করতে পারছে না। আর আজকে দল ঘোষণা হলো এই কোটি কোটি টাকা ব্যয় করে, দেখা গেল মিম কিছু লোক এনে ভরিয়েছে, কিন্তু মাঠ ফাঁকা। তা মিম কাদের? জানুয়ারিতে তো ব্রিগেডের সভা হবে, তখনও কি তাই হবে? সে তো ব্রিগেডে সভা হবে। তো আমরা তো 2021-এর কথা বলছিলাম, আমি 2021-এর প্রসঙ্গে চলে আসি। 2021-এ তো দেখেছিলাম যে আব্বাস ভাইজানকে নিয়ে মঞ্চ ভরিয়ে দিয়ে শক্তিদাদের অধীর চৌধুরী বক্তব্য রাখছিলেন, কিছুটা বিব্রত এবং ক্ষুব্ধ হয়েছিলেন। তাকে প্রায় সরিয়ে দিয়ে মোহাম্মদ সেলিম আব্বাস ভাইজানকে দিয়ে বক্তব্য রাখাবেন, কারণ আইএসএফ ব্রিগেড ভরিয়েছে। কিন্তু কি দেখা গেল? কংগ্রেস 0, সিপিএম 0, আইএসএফ 1। কাজেই বাজারে শীতকালে সার্কাস আসে, কিছু জোকার ঘোরাফেরা করে, তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তা থাকার কোনো কথা আছে বলে আমি মনে করি। আচ্ছা, আমি একটু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে মিটিংটা, সেখানে একটু ফোকাস করতে চাইবো প্রাথমিকভাবে। সম্রাটদা অনেকগুলো কথা উনি বলেছেন, আমি 3-4টে কথার একটু ফোকাস করি। যদি যে এআই ব্যবহার হতে পারে, ওনার আশঙ্কার কথা, এআই ব্যবহার হতে পারে, বিজেপির অফিস থেকে যা বলা হচ্ছে তাই করা হচ্ছে, ম্যাপিংটাই ভুলভাবে করা হয়েছে, ডিলিমিটেশনের পর এক ভোটার অন্য ভোট কেন্দ্রে চলে যেতেই পারে, সেক্ষেত্রে এই হিসেব কিভাবে মিলবে, তাড়াহুড়ো করে এই কাজ করা হচ্ছে। আরও অনেক কিছু উনি বলেছেন, তাড়াহুড়ো করে এই কাজ করা হচ্ছে। মানে এই যে লাস্ট পয়েন্টটা তাড়াহুড়ো করে করা হচ্ছে, আগের পয়েন্টগুলো কোথাও একটা এটার সঙ্গে যুক্ত। এই তাড়াহুড়োর প্রয়োজন কি, কেন পড়লো? বারবার এইগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস কথা বলছে, কিন্তু তারপরেও তো, এবং আজকে বিক্ষোভও আমরা দেখলাম, আবারও বিক্ষোভ, কিন্তু তারপরেও তো খুব একটা কাজের কাজ কিছু হচ্ছে না। একদম সত্যি কথা, তাড়াহুড়ো করে করা হচ্ছে। প্রথম কথা হলো, নির্বাচন কমিশন যারা গণতন্ত্রের রক্ষাকর্তা, সেই নির্বাচন কমিশন মিথ্যে কথা বলছে। কি বলছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন বলছে 2002-03-এর গাইডলাইন মেনে এই এসআইআর করা হচ্ছে। তো এসআইআর আগে হয়নি, এর আগে যেটা হয়েছিল আইআর বা এসএসআর হয়েছিল। তা হঠাৎ প্রয়োজন পড়ল, দেখো যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, ডুপ্লিকেট ভোটারের নাম বাদ যাবে, স্থানান্তরিত যারা হয়েছেন তাদের নাম বাদ যাবে, এসব নিয়ে কোনো বক্তব্য নেই। আমার পাড়ায় আমার বাড়িতে চুরি হয়েছে, পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন করছে, চোর ধরতে পারছে না, পাড়াশুদ্ধ লোককে বলছে আপনারা রাত্রি 3টের সময় যখন চুরি হয়েছিল তখন কোথায় ছিলেন তার প্রমাণ দিন। এটা বাস্তব। মিথ্যে কথার যে প্রসঙ্গে এসেছিলাম, সরাসরি বলি মিথ্যে কথাটা কি? নির্বাচন কমিশন বলছেন 2002-03-এর গাইডলাইন, তাই কি 2002-03-এর গাইডলাইন হচ্ছে কি? তখন প্রথম যেটা, সেই মুহূর্তের প্রকাশিত ভোটার লিস্ট ধরে বিএলওরা বাড়ি বাড়ি গেছিল। আর এখন 2025-এ এসে 2002-এর ভোটার লিস্টকে মান্যতা দিয়ে করা হচ্ছে। নির্বাচন কমিশন বলছে 2002-03-এ 4টে মাত্র নথি দেখানোর কথা বলা হয়েছিল, এখন তো আরও সহজ করে দেওয়া হয়েছে। সহজটা কি? 11টা নথি দেখাতে বলা হচ্ছে। 2002-03-এ খবর আমাদের এখানে যারা আছে সবারই কম বেশি মনে আছে, তখন কি কোনো নথি দেখাতে বলা হয়েছিল নাকি? কোনো নথি দেখাতে বলা হয়নি। নির্বাচন কমিশনের মিথ্যাচার এবং বিএলওদের সঠিক প্রশিক্ষণের অভাব, মাত্র 2 মাস সময়ের মধ্যে যে কাজ বিএলওদের দেওয়া হয়েছে প্রপার ট্রেনিং ছাড়া, সেইটা বাস্তবে ভুল হচ্ছে। আমি ভুলের কতগুলো জাস্ট 1-2টো উদাহরণ, খুব বেশি সময় তোমরা আমাকে দেবে না। বেহালা পশ্চিম কেন্দ্র, বেহালা পশ্চিম কেন্দ্রে 20 AJK পাল রোডের বাসিন্দা সুখদেব রায়, পার্ট নাম্বার 69, তিনি 2002-তে ভোট দিয়েছেন, নাম আছে। 2024-এ ভোট দিয়েছেন, 2025-এর ভোটার লিস্টেও তার নাম আছে, কিন্তু এনুমারেশন ফর্ম পাননি। গন্ডগোলটা কিসের? অ্যাপের গন্ডগোল। কিন্তু তার মা যিনি মৃত, তার এনুমারেশন ফর্ম এসছে। আমি আরেকটা শেষ উদাহরণ দিই, যে মামনি দাস 101 নম্বর পার্ট, বেহালা পশ্চিম, 2024-এ ভোট দিয়েছেন, 2021-এ ভোট দিয়েছেন, 2019-এ ভোট দিয়েছেন, তার নাম কি এসছে? তিনি মৃত। তা এই ভুলের দায় নির্বাচন কমিশন কেন নেবে না? এগুলোকে যদি ঠিক করতে হয় তার জন্য সময় প্রয়োজন ছিল, বিএলওদের আরও বেশি করে প্রশিক্ষণের প্রয়োজন ছিল। এত হঠকারী সিদ্ধান্ত কেন? আমি শেষ যে কথাটা বলবো, যে আপকি বার 400 পার বলে যারা 240-এ আটকে গেছিল,
সারা ভারতবর্ষের মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেছিল, এমন কি হলো বলো তো, তারা পরপর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। মানুষ হঠাৎ করে ভালোবেসে ফেললো তাদেরকে। কি এমন কাজ বিজেপি তার সহযোগী দলরা করে ফেললো এই কদিনে, যার ফলে প্রতিটা নির্বাচনে, এই নির্বাচন পরবর্তী ক্ষেত্রে গণেশ কুমারের বদান্যতায় তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, মানে স্ট্রাইক রেট অলমোস্ট 90%। তাহলে ভারতবর্ষ জুড়ে যে আওয়াজ উঠেছে ভোট চোর গদি চোর, এই আওয়াজটা সর্বাঙ্গীন প্রাসঙ্গিক বলেই আমার মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভ্যানিশ কুমার আজকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য উনি রেখেছেন, তার মধ্যে কিছু বাছাই করে একটা কি দুটো বক্তব্য এখানে একটু শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লাড্ডু চাই লাড্ডু, দিল্লির লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলার লাড্ডু নয় রসগোল্লা আছে। 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর বলছে 1.5 কোটির নাম বাদ দিতে হবে। নাম না করে খুব স্বাভাবিকভাবেই কাকে নিশানা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বোঝাই যাচ্ছে, এবং তার পাশাপাশি যে কথা বলছিলাম নির্বাচন কমিশনার তাকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করছেন। এই দুটো প্রতিক্রিয়া একটু শোনাই আপনাদের, দেখুন কি বলেছেন। এটা পরিলক্ষিত হয়েছে, দেখুন এতদিন আমি কথা বলিনি, লিস্টে 54 লক্ষ 56 লক্ষ বাদ দেওয়ার পরেও বলছে 1.5 কোটি বাদ দিতে হবে। খোকা বাবুদের আড্ডা, লাড্ডু চাই লাড্ডু, লিকার লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলা কা লাড্ডু না বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানা বড়া খেলে পেট ঢাই ঢাই করবে, আর বর্ধমানের একটা ল্যাংচা খেলে, জয়নগরের একটা মোয়া খেলে, মাথায় রাখো ভালো করে, অ্যাপস নেই। বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বেরোনো হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে। ইলেকশন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যা দিচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি, আর দেখতেও চাই না। আমরা 2 মাস ধরে দেখলাম কি কলকাতা জেলা আগে অন্যরকম ছিল, আপনারা জানেন 100টা ওয়ার্ড ছিল, এখন 144টা। কেন? 2009 ডিলিমিটেশন হয়েছে। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন? ভ্যানিশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন পিএরওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায় বিজেপি কমিশন তৈরি করেছেন। আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত ক্যাচ করেন করবেন, থাকলে চাইলে গড়াটাও কেটে দিতে পারে। আমি মানুষের কথা বলবো, কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে। বাংলা না থাকলে দেশ থাকবে না, এটা মাথায় রাখবে। 46 জনের মৃত্যু তার দায়ও নির্বাচন কমিশনকে নিতে হবে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অরিজিৎদার কাছে আসি। অরিজিৎদা, কি মূল্যায়ন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই কর্মসূচি এবং তার বক্তব্য? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক যুগান্তকারী বক্তব্য রেখেছেন। জানি না আপনারা কি খুঁজে পেয়েছেন, বা তৃণমূল মুখপাত্র অনেক কিছু অবশ্যই খুঁজে পাবেন ওনার পার্টির সুপ্রিমো। আমি কিন্তু জীববিদ্যার একটা অভূতপূর্ব দিগন্ত খুলে যেতে দেখেছি। উনি দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বেশ এরমভাবে বলে দিচ্ছেন, এই যে আমার এখানে ডাউন মেমোরি লেনে অনেক কিছু জমা আছে, মানে মানব শরীরের বিবর্তনের নতুন ইতিবৃত্ত। এই যে এখানে যে ডাউন মেমোরি লেন, তার এপাশে কোথাও একটা বোধহয় আপ মেমোরি লেন, এসব ব্যাপারগুলো যে এসেছে মানব শরীরে, এটা আমাদের প্রথম প্রাপ্তি। দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে গণিতবিদ্যার এক মানে তুলনাহীন উপমা। ভালো করে শুনবেন, 21 বছর বয়স থেকে শুরু করলেন হিসাবটা, তার সাথে একটা 18 যোগ করতে বললেন, তারপর খানিকক্ষণ 3 মিনিট সময় দিলেন গোটা অডিটোরিয়ামে ওখানে যারা উপস্থিত ছিল তাদের যোগ্যতার উপর প্রশ্ন তুলে দিয়ে 20 এবং 23 যোগ করলে কত হয়। 3 মিনিট অপেক্ষা করলেন, তারপর অতি কষ্টে 43 উত্তরটা নিয়ে আবার ফিরে এসে সিদ্ধান্ত, গণিতের ভাষায় যেটাকে বলা হয় করোলারি, টানলেন যে 21 বছর বয়সে তো ভোট দেওয়ার অধিকার নেই। জানি না কোন জাদু বলে এই হিসাবটা এবং এই সিদ্ধান্তে উনি উপনীত হলেন। তৃতীয় যেটা একটা আপনারা দেখালেন, মানব শরীরের খাদ্য পরিপাক শৃঙ্খলের একটা অদ্ভুত উপমা। কলকাতার রসগোল্লা খেলে, শক্তিগড়ের ল্যাংচা খেলে, জয়নগরের মোয়া খেলে, আর মুর্শিদাবাদের ছানাবড়া খেলে কি একটা অদ্ভুত কথা বলছিলেন, কি একটা ঢাই ঢাই। তা এই যে দিগন্ত মানে ব্যাপী যে অদ্ভুত যে ইনভেনশন, ডিসকভারি,
ইনোভেশন, যাই বলুন না কেন, এগুলোই তো প্রাপ্তি। আসলে বলার কথা আর খুব বেশি কিছু নেই। এসআইআর এর মানুষকে বিভ্রান্ত করে ফর্ম ফিল আপ করবে না, নাম কাটা যাবে, এসআইআর ফিল আপ করলে তোমার মানে বাড়ি গাড়ি সম্পত্তি চলে যাবে, এই ধরনের কথাবার্তাও আমরা প্রায় শুনেছি। কিন্তু দিনের শেষে টুক করে বিএলওকে বাড়িতে ডেকে নিজের ফর্মটাকে ফিল আপ করে সময় মতো পোর্টালে আপলোড করে দিয়ে যিনি এসআইআর এর বিরোধিতা করেছিলেন তিনি যখন দেখছেন, আচ্ছা আমি আপনাকে একটা পরিসংখ্যান, আমাদের তৃণমূল মুখপাত্র পরিসংখ্যান বলছিলেন, না, উনি তো বলেছিলেন সবারটা ফিল আপ হলে তারপর আমি আমারটা ফিল আপ করবো। তাই কি হলো? যে ফেসবুকে যে গদগদ চিত্তে হাসি হাসি মুখে বিএলওকে পাশে নিয়ে ছবিটা আমরা দেখেছিলাম, তার তারিখটা মনে আছে আপনার? তখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এবং তারপরে কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতেই স্ন্যাপশট দেখেছিলাম ওই ওনার ইয়েটার, যে ওটা সাবমিট হওয়ার সাকসেসফুলি সাবমিট হয়েছে, তখনও কিন্তু এসআইআর এর কাজ চলছিল। লক্ষ লক্ষ কোটি কোটি মানে লক্ষ লক্ষ বঙ্গবাসী এসআইআর এর কাজের মধ্যে নিয়োজিত ছিল। বিষয় সেটা না। পরিসংখ্যানের কথায় যদি আসি, যে আজকে আমরা যেখানে বসে আছি উত্তর 24 পরগনা জেলা, তার মধ্যে দমদম লোকসভার একটা বিধানসভা উত্তর দমদমে আমরা বসে আছি। এই যে উত্তর দমদম বিধানসভায় আমরা বসে আছি, এসআইআর এর মাধ্যমে মৃত, শিফটেড এবং ডুপ্লিকেট কি সংখ্যায় বাদ গেছে? সংখ্যাটা হচ্ছে 20,673। ঠিক 4 পা পাশে চলে যান দমদম বিধানসভা, কি সংখ্যা বাদ গেছে? 33,884। 1 পা পিছনে চলে যান খড়দা, 35,189। 1 পা বাদিকে চলে যান রাজারহাট গোপালপুর, কি সংখ্যা বাদ গেছে? মাফ করবেন, পানিহাটি। 1 পা পিছনে চলে যান আমাদের তৃণমূল মুখপাত্র যেখান থেকে জনপ্রতিনিধিও বটে, 33,201। আর একটু কোনাকুনি চলে যান কামারহাটি, 35,189। পরিসংখ্যান তো এটা। তৃণমূলের বিএলএ টুরা শুরু থেকে শেষ অবধি ইলেকশন কমিশনের বিএলওদের সাথে লেগেছিল, থাকাই স্বাভাবিক, সেটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি। যদিও বিজেপির বিএলএ টুদের বহু জায়গায় তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং তাদেরকে ডিউটি এক্সিকিউট করতে বাধা দেওয়া হয়েছে, তাও ঠিক আছে, তৃণমূলের বিএলএ টুরা ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে এই যে তালিকাটা আমি বললাম, ভোট চুরিটা কে করছে? কারণ এই শক্তিদাদের দল ভোট চোর হয়ে বলে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেস করছে। আপনারা উল্টে এখানে বলছেন যে এই যে পরিসংখ্যানটা আপনি দিলেন আপনার ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের দিকে। দেখুন, আমি তো একটা অদ্ভুত জিনিস বুঝতে পারি না, যে আপনি যখন শক্তিদার দলের কথাই বললেন, আমি মানে প্রসঙ্গান্তরে গিয়ে বলি যে এই যে ভোট চোর কথাটা, এটা নিয়ে রাহুল গান্ধী হঠাৎ একটা বড় অডিটোরিয়াম, তাতে শিক্ষিত দীক্ষিত জ্ঞানী গুণী মানুষদের ডেকে নিয়ে কবে হঠাৎ করে অভিযোগ তোলা শুরু করলেন? বিহার নির্বাচন রেজাল্ট ঘোষণার কয়েক ঘন্টা আগে। অর্থাৎ বিহারে যে ভরাডুবি হবে 11,787 জন কংগ্রেসের বিএলএ টু, বিহারের যে যে ভুয়ো নাম বা মৃত নাম বা শিফটেড মাইগ্রেটেড নাম কাটা গেছে, যে কটা, একটা অ্যাপিল করতে পেরেছে। মোহাম্মদ শাকিল, ওনাদেরই নেতা, উনি তো মিডিয়ার সামনে বলেছেন যে 65 লাখ যদি নাম কাটা যায় 65টা অ্যাপিল নেই কেন? ওনাদেরই দলের লোক প্রশ্ন তুলেছে। শক্তিদার কাছে উত্তর নেব আমি বিষয় ফিরে আসি। একটা ব্রেক নিতে হবে আমাকে, শার্প ব্রেক। বিরতির পর ফিরে এসে শক্তিদার কাছে উত্তর দেব, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অরিজিৎদার অনেকগুলো অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে এবং শেষ ভাগে কংগ্রেসের বিরুদ্ধেও কিছু অভিযোগ। তাহলে শক্তিদাকে দিয়ে একটু শুরু করবো এই ভাগের আলোচনা। শক্তিদা, দেখুন, প্রথমে কথা হচ্ছে যে কারণ যদি স্মৃতিশক্তি কমে যায় তাতে তো আমার কিছু বলার নেই। নির্বাচন কমিশন গঠিত হয়েছে যেভাবে, সেটাই দ্যাট ইজ অ্যাবসলিউট ইলিগ্যাল। আগে নির্বাচন কমিশন গঠন করা হতো কীভাবে? সুপ্রিম কোর্টের জাস্টিস থাকতেন, লিডার অফ অপোজিশন পার্টি থাকতেন, আর প্রাইম মিনিস্টার থাকতেন। এবার একবারে সরিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং অপোজিশন পার্টি। তার মানে 3-এর মধ্যে 2 এক পক্ষে আর এক পক্ষে 1 জন। সুতরাং ওই আর ভোট চোর গদি চোর বিহার নির্বাচনের আগে রাহুল গান্ধী বলেননি। এটা আমরা প্রথম থেকেই বলছি যে দেখুন, 92-93, 2002-03 তখন আইআর হয়েছিল, ইন্টেন্সিভ রিভিশন। হঠাৎ প্রায় 20 বছর বাদে, জনগণনা বাদ দিয়ে হঠাৎ চলে গেল যে এসআইআর আমরা, এবং সেখানে কতগুলো নথি চাওয়া হলো, 11টা থেকে 13টা নথি চাওয়া হলো। এবং সেখানে তার প্রকারান্তরে একটা, আজকে আইআর বা এসআইআর যদি হয়, ডুপ্লিকেট নাম বাদ যাবে, ট্রান্সফার নাম বাদ যাবে, ডেড নাম বাদ যাবে, অ্যাবসেন্টিদের নাম বাদ যাবে, স্বচ্ছ ভোটার তালিকায় মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। এটা আমরা চাই, কারণ
এই আমাদের নেতাই রাজীব গান্ধী 18 বছর বয়সের ভোটাধিকারটা দিয়েছিলেন। আজকে এবং প্রথম এই নির্বাচন কমিশনটা কি টিএন সেশনের সময় জানা গেছিল। একটা কথা জানা দরকার যে আজকে বিজেপি যে কাজটা 20 বছরের মধ্যে হঠাৎ 2 মাসের মধ্যে অত্যন্ত হারিকেন ব্যস্ততার মধ্যে দিয়ে যেটাকে ইমপ্লিমেন্ট, আমি একটা উদাহরণ দিচ্ছি মানে আপনারা আপনাকে। ধরেই নিচ্ছেন বিজেপি করছে। ডেফিনেটলি বিজেপি এবং নির্বাচন কমিশন দে আর মেড ফর ইচ অ্যান্ড আদার। আজকে অমিত শাহ যা বলছেন, আজকে কি করে বলেন যে 1.5 কোটি নাম বাদ যাবে? এসআইআর এর আগের থেকেই তো বলছেন এখানে যে 1.5 কোটি নাম বাদ যাবে, 1.5 কোটি নাম বাদ যাবে। 58 লক্ষ নাম বাদ গেছে। আমি দমদম উত্তরের নববারপুরের 9 নম্বর ওয়ার্ডের কথা বলছি। ওখানে যাকে দেখাচ্ছে যে মৃত সে জীবিত, কিন্তু তার নাম ভোটারে নেই, এই ভোটার লিস্টে নেই, এবং সেখানে প্রায় 200 থেকে 250 কোনো এক অদৃশ্য কারণে তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলি যে এসআইআর এর নামে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, আজকে কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি? আমরা যেন রাষ্ট্রের প্রজার মতো। আজকে নাগরিকত্ব মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা সংসদে হবে। আমি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না, এটা আমাকে প্রমাণ দিতে হবে, না রাষ্ট্র প্রমাণ করবে যে ইউ আর দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি অর নট। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর এর নামে যেটা হচ্ছে, এবং আরেকটা জিনিস দেখবেন, শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল এই দুটো নাম কাটার মধ্যেও একটা ব্যাপক তারতম্য দেখা কিন্তু যাচ্ছে। কথা হচ্ছে শক্তিদা, সবাই তো স্বচ্ছতার কথা বলছে এবং সবাই বলছে যে বৈধ ভোটার যেন থাকে, কোনোভাবে যেন বৈধ ভোটাররা বাদ না যায়, এই দাবি তো সবাই তুলছেন। আজকে শুভেন্দু অধিকার একটা রিয়াকশন দেখাবো যেখানে উনি স্বচ্ছতার কথা বলছেন, এবং এই স্বচ্ছতার সঙ্গে এসআইআর এর কাজ চলছে যা যা ধারণা মানুষ করছিল, বা স্পেসিফিক্যালি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, শাসক দলের দিকেই ওনার অভিযোগের আঙুল করছিল, তেমনটা নয়। কি বলেছেন শুভেন্দু অধিকারী স্বচ্ছতা নিয়ে? আমি একটু শোনাই দাদা, আমি আসছি তারপরে। দেখুন কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এসআইআর নিয়েও মিথ্যা প্রচার হয়েছিল যে মুসলিমদের নাম কাটার জন্যই এসআইআর করা হয়েছে, এটা ওয়ান টাইপ অফ এনআরসি। মানুষের মধ্যে কিছু মুসলিম লোকের সঙ্গেও আমার দেখা হয়েছে, বললো সব ভারতীয় মুসলিমদের নাম আছে, মৃতদের নাম বাদ গেছে। ডাউটফুল বাংলাদেশি মুসলিম, তাদেরকে আনম্যাপ করেছে, ডাকবে, তারা ডকুমেন্ট জমা দিয়ে প্রমাণ দেবে। আপনাদের কোনো অসুবিধা হয়েছে? বললো না, আমাদের অসুবিধা হয়নি। এর আগে 19 সালে সিএকে এনআরসি বলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, বহু সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়েছেন, এসআইআর নিয়ে সবাই ক্লিয়ার হয়ে গেছে। স্বচ্ছতার সঙ্গে ইলেকশন কমিশন এই এসআইআর করছে, এটা তো অসুবিধার কোনো জায়গা নেই তাহলে। না, আমি দিবারতী একটা কথা বলছি তোমাকে, যে আজকে 3 ঘন্টা একটা পরীক্ষার সময়, কখন মানুষ টাইম বাড়ায়, যখন পরিপূর্ণ খাতাটা বা প্রশ্নপত্রের উত্তর দেওয়া না, হঠাৎ কোনো কারণ ছাড়াই 7 দিন বাড়িয়ে দিল। 7 দিন বাড়াবার পর বলছে, এবং কেন বলা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত কেন, এবং শহর এবং গ্রাম, দেখবে গ্রামের মানুষের চেয়ে শহরাঞ্চলের মানুষের ভোটটা বেশি ব্যাপক হারে কাটা গেছে। কারণ পরিযায়ী শ্রমিক শহরেই থাকে, তারা বিভিন্ন জায়গায় নিজেদের রুটি রোজগারের জন্য যায়। তারা ধরো বিহারের চেয়ে সে বিহারের দেশের বাড়ির নামটাই রেখেছে, সে এইখানকার নামটা কেটে দিয়েছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যদি বলা হয় যে এসআইআর সত্যিটা, তাহলে তো এই যে আপনারা মানে কি বলবো আপত্তির জায়গাটা রাখছেন বা আনছেন, তাহলে তো বিজেপি শাসিত রাজ্যগুলো তো এই একই রকম অবস্থা। গুজরাটে তো আমরা দেখছি কত লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। সেখানে তো এত আপত্তি বা গুজরাট বা উত্তরপ্রদেশ, রাজস্থান, যেসব জায়গায় আমাদের সঙ্গে তো 12টা রাজ্যের একই সঙ্গে তো শুরু হয়েছে এসআইআর শুরু হয়েছে, কেরালে পিছিয়ে দিতে হয়েছে। আজকে কথা হচ্ছে, আমাদের বক্তব্য ছিল যে স্বচ্ছ ভোটার তালিকা আসুন, তাতে কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশনের যেটা কাজ, নির্বাচনের কমিশনের কাজ নাগরিকত্ব প্রমাণ নয়, আমরা প্রজা নই, আমরা একটা সেটা তো নির্বাচন কমিশন করছেও না। কে করছে না? এই মতুয়াদের নামে হঠাৎ তাহেরপুরে আসবেন বলে আবহাওয়ার কারণে তিনি আসতে পারলেন না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন, এবং এটা নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তারও একটা বক্তব্য আছে। খুব দ্রুত একটা বিরতির পরে ফিরবো এবং সেই প্রতিক্রিয়া আপনাদের দেখাবো। ফিরছি, সঙ্গে থাকুন।
পড়ুয়াদের ভোট থাকবে না, রাজবংশীদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, আদিবাসীদের থাকবে না। অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের ওপর হিন্দু আছে, এটা মাথায় রাখবে। সেদিন একটা কেস স্টাডি করছিলাম, বর্ধমানের একজন মারা গেছে, সুইসাইড করেছে। আমি বিএলওদের দোষ দিচ্ছি না, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরা অনেক বিএলও লাগিয়েছে। এই প্রথম মাথায় রাখবেন, আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই। আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করবো। কিন্তু গায়ের জন্য যে কাজটা করতে 2 বছর লাগে, সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। আমি শক্তিদা আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটু রিতেশদার কাছে যাই। এই যে না, আমি এক মিনিটের কথা- সংখ্যালঘুদের না, একজন রিতেশদার বলছেন যাবেন, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার অভিযোগ, শুভেন্দু অধিকারী বলছেন যে না এরকম কোনো বিষয় নয়, এটাকে ভুল বোঝানো হচ্ছে এইরকম। আমি রিতেশ দেবকে যাওয়ার আগে বলি যে বিজেপি প্রতিনিধি বললেন না আমাদের একজন বিহারের নেতার নামে, ওদের যখন অভিজিৎ গাঙ্গুলি, ওদের যখন জগন্নাথ বাবু, ওদের যখন তথাগত রায় দলবিরোধী কথাবার্তা বলেন, সেই কথাগুলো ওরা ভুলে যান। আজকে কংগ্রেসের কোন নেতা কি বলেছেন বিহারে সেটা দৃষ্টান্ত হয়। আজকে অভিজিৎ বাবু কি বলছেন, জগন্নাথ বাবু বলছেন আমি জিতলে কাটা তার তুলে দেবে, এপার বাংলা ওপার বাংলা কোনো বিভেদ থাকবে না। আজকে তথাগত বাবু বলেন যে উত্তর ভারতের রাজনীতি পশ্চিম বাংলায় প্রযোজ্য নয়, সেই কথাগুলো আলোচিত হয় না। বেশ, রিতেশদার কাছে আসে, আমি আসবো, এটা উত্তর নেব অরিজিতের কাছে। না দেখো, এসআইআর একটা অনগোয়িং প্রসেস, এসআইআর নিয়ে কোনো আমাদের অন্তত কোনো বিরোধিতা নেই। এই কারণে নেই যে তুমি যদি একটু খেয়াল করে দেখো, বিহারে যে এসআইআর হয়েছে আর পশ্চিমবঙ্গের এসআইআরের মধ্যে তফাৎটা কোথায়। বিহারে একটা ফর্ম দেওয়া হয়েছিল, আমরা যখন সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করি তখন কিন্তু 2টো ফর্ম, এখানে পশ্চিমবঙ্গে এসে 2টো ফর্ম দেওয়া হয়েছে। 2টো ফর্ম মানে একটা ফর্ম যিনি বিএলও তিনি নিয়ে যাবেন, আরেকটা ফর্ম ডিটো, সেটা যিনি ভোটার তার কাছে থেকে যাবে। এইটা হচ্ছে 2 হচ্ছে যে আধার কার্ডকে প্রথমেই ঢোকানো হয়নি। তারপরে আমরা যখন বারবার বললাম যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, কারণ জন্ম থেকে মৃত্যু সব কিছুতেই তুমি আধার কার্ড চাইছো, তাহলে আধার কার্ড কেন ভোটার লিস্টের মধ্যে আসবে না, তারপরে কিন্তু আধার কার্ড ঢোকানো হয়েছে। 3 হচ্ছে যে এইটা বারবার মানুষের কাছে বোঝানো হচ্ছে যে যদি তোমার এসআইআরে যদি নাম না থাকে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এইখানে পাঠিয়ে দেওয়া হবে। পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে যদি কোনো মানুষ কোনো নির্বাচিত জনপ্রতিনিধি মানে নির্বাচিত করতে না চান, কিন্তু তিনি তার জায়গায় থাকবেন, তাকে কখনো ডিপোর্ট করার কোনো রকম নিয়ম পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে নেই, মানে অর্থাৎ এই ভোটার লিস্টের ক্ষেত্রে নেই। আমরা কিন্তু এই জিনিসগুলো, এবং সবচেয়ে বেশি আতঙ্কের যেটা হয়েছে, এই যে তৃণমূল আর বিজেপি এসআইআর শুরু হওয়ার আগেই এত বড় 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 কথা বলেছে যে সাধারণ যারা তোমার হচ্ছে যে সিনিয়র সিটিজেন, তারা আতঙ্কিত হয়ে গেছে, তারা বুঝতে পারছেন না যে কী করবে। অনেকে অনেক রকমভাবেই বলেছে যে বাবা আমার নামটা যাতে তুলে দেওয়া হয়, এই করে দেওয়া হয়। এই যে আতঙ্কের জায়গাটা তৈরি করে দেওয়া, এই যে নাম বাদ চলে গেলে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই করে দেওয়া হয়, এই জিনিসগুলো কিন্তু এসআইআর করতে গিয়ে আমরা কি দেখলাম, বিএলওদের ক্ষেত্রে যেটা দেখেছি, বিএলওদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, অন ডিউটি দেওয়া হচ্ছে না। আমি এই কারণে বলছি যে অনেক শিক্ষক শিক্ষিকা যারা বিএলওর কাজ করেছেন, তারা যথারীতি কাজ করার সাথে সাথে কিন্তু তাদের খাতা দেখতে হয়েছে, তাদেরকে কিন্তু তাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন বলতে পারছে না যে তুমি অন ডিউটিতে আছো। এই সমস্যাগুলো কিন্তু বিএলওদের রয়েছে। এবং কি হচ্ছে, বিএলওরা এমন একজনভাবে তৈরি হচ্ছে, বিএলও কীরকম হচ্ছে যে তুমি চাকরি করছো স্কুলে, কিন্তু তোমাকে পুলিশের মতো এফিসিয়েন্ট হতে হবে, তোমাকে আইটি সেক্টরের মতো কম্পিউটার স্যাভি হতে হবে বা মোবাইল স্যাভি হতে হবে। এই যে বিএলওদের যেই অমানসিক একটা ভাবধারা তৈরি করে দেওয়া হয়েছে, তোমার ডাটা এন্ট্রি অপারেটর বাদ, কারা হলো, বিএলওদেরকে বাধ্য করা হলো যে ডাটা এন্ট্রির মতো রাত্রেবেলা বসে বসে মোবাইলের মধ্যে ডাটা এন্ট্রি করতে হবে। তাহলে নির্বাচন কমিশন, দেখুন নির্বাচন কমিশন কারণ না, আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন কারণ না, কিন্তু নির্বাচন কমিশনকে তো এই জায়গাগুলো বলতে হবে যে এই যে ডাটা এন্ট্রি অপারেটরের যে কাজগুলোকে বিএলওদেরকে করতে হয়েছে বাড়তিভাবে, এইগুলোই হচ্ছে বিএলওদের উপরে বাড়তি চাপ দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে অনেক বিএলও আতঙ্কিত হয়ে, কারণ ফর্ম দেখো, তোমার ভোটার লিস্টের যে এসআইআর ফর্ম দেওয়াটা কোনো বড় ব্যাপার না, এসআইআর ফর্ম তুমি দিয়ে দিলে। সবচেয়ে মারাত্মক হচ্ছে এসআইআর ফর্মটা যখন তুমি কালেক্ট করতে যাচ্ছ, পার ভোটার পিছু যদি, আমি যেহেতু বিএলএ হিসেবে কাজ করেছি, আমি দেখেছি যে বিএলওতে অন্তত 15 থেকে 20 মিনিট, কোনো জায়গায় আধ ঘন্টা একজন সিনিয়র সিটিজেনকে বোঝাতে হয়েছে, মাসিমা আপনি এইখানে এইটা ফিল আপ করুন, ওখানে এইটা ফিল আপ করুন, এইভাবে করুন, সে আতঙ্কে রয়েছে। এই জিনিসগুলোকে আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছি,
সরলীকরণ করা হোক, পুস্তিকা প্রকাশ করা হোক। আমরা যখন নির্বাচন কমিশনের কাছে গেছি আমরা বলেছি আপনি এসআইআর করুন না, এসআইআর যে পুস্তিকাটা প্রকাশ করুন মানুষের কাছে, সেটা যাক যে কীভাবে ফর্ম ফিল আপ হবে, কীভাবে তারা এই যে এসআইআর ফর্মগুলোকে ভর্তি করবে, এই মানে জায়গাগুলো টেকনিক্যাল কিছু জায়গায় আপনাদের মনে হচ্ছে যে ত্রুটি রয়ে আছে গেছে, তো, 100 কিন্তু বারই আছে। উদ্দেশ্য নিয়ে তো কোনো প্রশ্ন না নেই। না আমার দেখো এই 2002তেও তো এসআইআর হয়েছে, 2002তে এসআইআর তো কোনোদিন দেখেছো মানে আয়ার হয়েছে, কিন্তু এবং আরো মারাত্মক যেটা জিনিস হচ্ছে যে এই অক্টোবর আর জানুয়ারি মাসে এই ইলেকশন কমিশন কিন্তু বসেছে এই 6 নম্বর ফর্ম নিয়ে, 8 নম্বর ফর্ম নিয়ে, 7 নম্বর ফর্ম নিয়ে, কিন্তু ডেড ভোটার কনস্ট্যান্ট যে যাদের নাম এখন বাদ যাচ্ছে তারা যদি অনেক ক্ষেত্রে দেখবে অন্তত 30 থেকে 40% নাম আছে যারা হচ্ছে 2003, 4, 5-এর পর থেকে সেই যে নাম রয়ে গেছে এই নাম আর বাদ হচ্ছে না। Eliminate হবে। এই নামগুলো কিন্তু এখন গিয়ে তোমার মনে হচ্ছে এতগুলো নাম এত বাদ যাচ্ছে, এই নামগুলো যদি প্রত্যেক বছর ক্লিন আপ হতো তাহলে অন্তত এত নাম চোখে পড়া যেত না। সেটা তো সেই সময় যাই হোক বামেরাও খুব একটা চাপ দিয়েছে বলে তো আমার মনে হয় না। না, বামেরা তো ফর্মগুলো জমা দিয়েছে বলেই তো বলতে পারছি যে এই নামগুলো ডিলিশন হয়নি। আমি অন্তত আমার পার্টি বলতে পারি যে 4 বার ফর্ম জমা নেওয়া হয়েছে, সেই ওই অবস্থায় রয়ে গেছে, ডিলিশন হয়নি। বেশ, আমি অরিজিৎ দা আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একটা বিষয় এখানে হঠাৎ মনে হচ্ছে যে এই যে সংখ্যালঘুদের নিয়ে তো সবাই মোটামুটি ভীষণভাবে চিন্তিত বোঝাই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারীও বলছেন, মানে পাশে থাকার বার্তা সবাই দিচ্ছেন, কিন্তু কে আসলে পাশে আছে এই প্রশ্নের উত্তর যখন পাচ্ছেন না সংখ্যালঘু ভাই বোনেরা, তখনই কি তারা হুমায়ুন কবিরের হাত ধরছেন? কেন বলছি এই কথা? কারণ হুমায়ুন কবিরের এমন একটা বক্তব্য আজকে যখন নতুন দল ঘোষণা করছেন উনি দিচ্ছেন, যখন ওনার কনফিডেন্স আগামী বিধানসভা নির্বাচনে উনি যদি প্রয়োজন পড়ে 294টা জায়গাতে নাকি প্রার্থী দিতে পারেন, যাই হোক সেটা তো সময় বলবে, কিন্তু ইতিমধ্যেই অনেক প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়েও ফেলেছেন বাংলার মানুষের। তো তার এই কনফিডেন্স এটা কোথা থেকে আসছে? কি প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের আসছে? বিভিন্ন প্রতিক্রিয়া আজকে রেখেছেন উনি, একটা শোনাই, দেখুন। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল ইসকে বার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় আগিয়ে আছে। তাদেরকেও 100র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব, সময় মতো আপনারা জানতে পারবেন। হুমায়ুন কবিরের বক্তব্যের এই জায়গাটাতে একটু খটকা লাগে। জিরোতে আটকে রাখার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের 3 বার বলছেন, শূন্যতে আটকে রাখার কথা 3 বার একসঙ্গে উচ্চারণ করছেন, অথচ বলছেন বিজেপিকে 100-র মধ্যে আটকে রাখবো। কি বার্তা দিতে চাইছেন, কি ইঙ্গিত করতে চাইছেন জানি না। সম্রাট দা বা অরিজিৎ দাদের কাছ থেকে ডেফিনেটলি উত্তর নেব, কিন্তু একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আবারও খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। এই ভগবানগোলা, রানীনগর, রেজিনগর, বেলডাঙ্গা, এই একাধিক বিধানসভা কেন্দ্রের নাম উল্লেখ করে হুমায়ুন কবির বলছেন যে হুমায়ুন কবির লড়বেন ওখান থেকে, মানে আলাদা আলাদা প্রত্যেকেই হুমায়ুন কবির। যদিও এই রেজিনগর এবং বেলডাঙ্গায় হুমায়ুন কবির সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, তিনি লড়ছেন। তো একাধিকবার তৃণমূল শীর্ষ নেতৃত্বকে বলতে শোনা গিয়েছে যে 294টা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ। সম্রাটদা, এ তো যা দেখছি হুমায়ুন কবির সেই পথেই এগোচ্ছেন, যে সব জায়গায় হুমায়ুন কবির মুখ, এতগুলো জায়গা থেকে হুমায়ুন কবির লড়ছেন। দেখো, রাজসভায় যদি জোকার চলে আসে না, তাহলে রাজসভাটা জোকারকে রাজা বলে মেনে নেয়, পুরো অধ্যায়টা সার্কাসে পরিণত হয়। আমাদের খুব দুর্ভাগ্য, আমরা এমন এখানে আলোচনা করছি যিনি রাজনৈতিক জোকারি করছে। এখানে কংগ্রেস এবং সিপিএমের বামফ্রন্টের প্রতিনিধি রয়েছেন। হুমায়ুন একটা
আসন বন্টনের ইঙ্গিত দিয়েছে 9-9-3-1। হুমায়ুন নিজে 9টায় দাঁড়াবে, কংগ্রেসকে 9টা সিট ছাড়বে, 3টে ছাড়বে বামফ্রন্টকে এবং একটা আইএসএফকে দেবে। তা মোহাম্মদ সেলিম তো হুমায়ুনের সাথে ফোনে কানে কানে কথাও বলেছেন, ওরা বলতে পারবে যে এই ইকুয়েশন মেনে ওনারা এগোবেন কি না, তা সেটা তাদের ব্যাপার। প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সেলিম কেন হুমায়ুনকে ফোন করলেন যখন জানেন যে বিজেপি লালন পালন করছে হুমায়ুনকে। মোহাম্মদ সেলিম ফোন করলেন এই কারণে যে হুমায়ুন নৌসাদকে পেছনে ফেলে দিয়েছে প্রচারে, সাময়িক প্রচারে। নৌসাদকে পেছনে ফেলে দেওয়ার জন্য মোহাম্মদ সেলিম দেখছে আগামী দিনে কি করা যায়। এবার প্রশ্ন হচ্ছে বিজেপি খুব পরিষ্কারভাবে পরিকল্পিতভাবে হুমায়ুনকে ইনভেস্ট করছে, বাংলার মানুষকে একটা জিনিস দেখাতে চাইছে যে বাবরি মসজিদ বাংলায় বানানো হলে আমাদের অঙ্গুলি হেলনেই তৈরি হবে হুমায়ুনের মতো মানুষকে সামনে দাঁড় করিয়ে, আবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলে সেটা ব্রিগেডে হবে, আগামী দিন বাংলার মানুষ স্বীকার করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলার মুসলমান সম্প্রদায় হুমায়ুনকে বিশ্বাস করবে? যে লোকটা কোনোদিনও তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একটা কথা বলে, যে মানুষটা কোনোদিনও মুসলমান সমাজের প্রতিনিধিত্ব করা সত্ত্বেও সোনালী খাতুনকে ফিরিয়ে আনার জন্য আওয়াজ তোলেনি, যে মানুষটা কোনোদিনও যে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার এত কথা বিজেপির বিভিন্ন স্তরের নেতারা বলেছে, তার বিরুদ্ধে একটা কথাও বলেননি। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার মানুষ এটা তো সিদ্ধান্ত নেবে, তারা সামিরুলকে তাদের সুহৃদ ভাববে যে সোনালী খাতুনকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছেন সাংসদ সামিরুল, নাকি হুমায়ুন কবিরকে তাদের সুহৃদ ভাববে। আমি আগের প্রসঙ্গে যাই, মতুয়াদের কথা আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি বলেছেন প্রতিটা নির্বাচনের আগে গাজর দেখা হয় মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে, আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বিরোধী দলনেতা আজকে অনেক মিষ্টি মিষ্টি কথা বললেন, এবার আপনি বলুন তো বিরোধী দলনেতা কি বলেছেন? যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চ্যাংদোলা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যদি ম্যাপিং দেখেন, যে খসড়া ভোটার লিস্ট দেখেন, তাতে একথা সবার কাছে খুব পরিষ্কার যে বহু সংখ্যক মতুয়া শ্রেণীর ভাই বোন মা বোনদের নাম বাদ যেতে চলেছে। সিএ ক্যাম্প, নাগরিকত্ব দেওয়া, আমার খুব পরিষ্কার প্রশ্ন, 2019, 2021 এবং 2024-এ যে সমস্ত মতুয়া ভাই বোনরা ভোট দিতে পেরেছেন তারা 2026-এ ভোট দিতে পারবেন কি না। দ্বিতীয় প্রশ্ন, সিএ ক্যাম্পে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে কি না। তৃতীয় প্রশ্ন, এটা তো সরকারি নিয়মে নাগরিকত্ব হবে, সিএ ক্যাম্পে শুধু আবেদন করলেই হচ্ছে নাকি সঙ্গে নথি দিতে হচ্ছে? যদি নথি দিতে হয় তাহলে কোন নথি দিতে হচ্ছে, মতুয়া কার্ড ভ্যালিড কিনা, এই প্রশ্নগুলো থাকলো, নিশ্চয়ই বিজেপির মুখপাত্র তার উত্তর দেবে। কিন্তু দীর্ঘদিন ধরে এই মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে যারা বঞ্চনা করেছে, যারা আজকে দাঁড়িয়ে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের কথা বলছে, তাদের কাছে সরাসরি প্রশ্ন রইল। একটা বহু সংখ্যক, আমি আজকে যে শুভেন্দু অধিকারী কথা বলছেন, শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছিলেন 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে, মোট ভোটারের নাম 1,20,00,000 হবে, একবারও বলেননি, খুব পরিষ্কারভাবে বলেছেন। তা সেই সংখ্যাটা আজকে কোথায়? ভুয়ো ভোটারের তথ্য নির্বাচন কমিশন অনুযায়ী 1,83,00,000, আমি 2 লক্ষই ধরলাম, বাকি 1,18,00,000 রোহিঙ্গা কোথায়? কারা রোহিঙ্গা? কোথায় রোহিঙ্গা? কিন্তু দীর্ঘ 5-6 মাস ধরে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হলো বাংলার বুকে যে বাংলাদেশি রোহিঙ্গাতে নাকি বাংলা ভরে যাচ্ছে, কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটা বিদ্বেষ তৈরি করা হলো। কিন্তু আজকে সে কোথায় দেখালো? আপনারা বিভিন্ন চ্যানেলে, আপনাদের কেন শুধু বলবো, হাকিমপুরেও দেখা গেছিল নাকি শয়ে শয়ে মুসলমান রোহিঙ্গারা বেরিয়ে যাচ্ছে। বিএসএফ এর তথ্য অনুযায়ী মাত্র 4,000 মানুষ হাকিমপুর দিয়ে গেছে। প্রশ্ন সেখানেও কেন গেল? আমাদের তো আইন রয়েছে। কেন গেল আর এলো কিভাবে? না, এলো কিভাবে তো পরিষ্কার, কেন গেল আমাদের তো আইন রয়েছে। যদি কেউ অবৈধ অনুপ্রবেশকারী হয় তাকে ধরা হবে, তার বিচার হবে, তার শাস্তি হবে, কিন্তু তাদেরকে বেরিয়ে যেতে দেওয়া হলো। এবং তারপরেও একটা যেটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী যে 1,20,00,000 গল্প ফেঁদেছিলেন বাংলার মানুষকে রাজনৈতিকভাবে বিভ্রান্ত করার জন্য, তাহলে 1,20,00,000 যদি সত্যিই থেকে থাকে
অমিত শাহ কি করছিল, স্বরাষ্ট্রমন্ত্রক কি করছিল। অরিজিৎ আর দা। শেষ প্রশ্ন, যদি সত্যি 1,20,00,000 থেকে থাকে, তাহলে অপদার্থ নির্বাচন কমিশন কি করছে, যারা এসআইআর তাদেরকে চিহ্নিত করতে পারলো না? অরিজিতা, দেখুন, আমি জানি না 6 মিনিট বক্তব্যের উত্তর আর আমি 2.5 মিনিট মতো বোধহয় আপনার কাছে রয়েছে, তার মধ্যে কতটা আমায় দেবেন আমি জানি না, চেষ্টা করবো যেটুকুনি উত্তর দিতে পারি। তার আগে অনেকগুলো কথা হয়েছে, আমি আমাদের যিনি সিপিআইয়ের মুখপাত্র রয়েছেন ওনার একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, আমি সাধুবাদ জানাই। উনি বলেছিলেন যে এই ডিজিটাইজেশন, এই যে ফর্মের এবং ডেটা এন্ট্রি বিএলওদের উপর অস্বাভাবিক চাপ তৈরি করেছে। ঠিক কথা, আমিও মানি, আমি একদম সমর্থন করি। কেন করেছে? ইলেকশন কমিশন বারে বারে বলেছিল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টদের এমপ্লয় করার জন্য। কে করেননি? মমতা ব্যানার্জি। কি দাবির জন্য? উনি বলেছিলেন আমার পার্টির ক্যাডাররা যারা বিএসকে চালায় তাদেরকে দিয়েই করাতে হবে। ইলেকশন কমিশন মানতে পারেনি। কেন নিউট্রাল ডিজিটাল অপারেটরদের এমপ্লয়মেন্ট করা হলো না, যেখানে অলমোস্ট প্রায় 20,000-এর কাছে পোস্ট ছিল, মানে সম্ভাবনা ছিল? এই প্রশ্নের উত্তর আমরা তৃণমূল মুখপাত্রের কাছ থেকে পরবর্তী সময় নিশ্চয়ই পাবো। দ্বিতীয়ত, যে প্রশ্ন আমাদের তৃণমূল মুখপাত্র করছেন হুমায়ুন কবির নিয়ে যে তথ্য তুলেছিলেন, দেখুন হুমায়ুনের ব্যাপারে কিছু বলার আগে তিনটে কথা আজকের মমতা ব্যানার্জির যে স্পিচ তার থেকে তুলে দিতেই হবে, খুব ভাইটাল। আমি 1, 2, 3 করে বলছি। নাম্বার 1, কোট আনকোট বলেছেন, তুমি কি জানো ইলেকশন সম্পর্কে হরিদাস কৃতদাস? ইলেকশন কমিশন সম্পর্কে বলছেন না কার সম্পর্কে বলছেন আমি জানি না। হরিদাস মানে কৃষ্ণের দাস, মানে যারা কৃষ্ণের ভজনা করে তাদেরকে উনি সমার্থক করে দিলেন কৃতদাসের সাথে। 2, উনি বলছেন মাইক্রো অবজারভার সম্পর্কে বাংলায় এসে এরা খাবে না খই ছড়াবে। খই ছড়ানো আমাদের হিন্দু ধর্মের অন্তিম যাত্রার সাথে যুক্ত, সেটাকে উনি টিপ্পণী করলেন। তৃতীয়, উনি বলছেন উত্তর ভারতে যখন শবদেহ নিয়ে যাওয়া হয়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য, এরকম বিকৃত স্বরে উনি 3 বার বলেছেন এবং বলেছেন দেশটারও উনি রাম নাম সত্য হ্যায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ বারে বারে যে অ্যান্টি হিন্দু এই রেটরিক, তারই কন্টিনিউশন আজকের হুমায়ুন কবির। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দুর ভাবাবেগকে বারে বারে ব্যাহত করেছেন, বাধা দিয়েছেন, বেদনা দিয়েছেন। ঠিক একই রকমভাবে হুমায়ুন কবির তার থেকে এক স্টেপ এগিয়ে গিয়ে বাবরের নামে মসজিদ স্থাপন করে সারা ভারতের হিন্দু সনাতনীদের ভাবাবেগকে আঘাত দিয়েছেন। কিন্তু দিনের শেষে সহজ বিষয়, হুমায়ুন কবির নিজেই তো বলে দিয়েছেন যে আমি প্রার্থী দেব, আমি কমিউনাল কার্ড খেলবো, আমি আসন জিতে আবার ড্যাং ড্যাং করে তৃণমূলে জয়েন করব। এটা হুমায়ুন কবির অন ক্যামেরা পরিষ্কার কথাই বলেছেন। অর্থাৎ আর শক্তিদার কাছে খুব ছোট করে 30 শেষ করে দিই পুরো বিষয়টাই তৃণমূল সুপ্রিমো এবং হুমায়ুন কবিরের নিজেদের গোটা। কারণ জগন্নাথ কালচারাল সেন্টার করতে গিয়ে উনি একটা বড় সংখ্যালঘুর চোখের বালি হয়েছে, সেই কারণে হুমায়ুনকে দিয়ে কনসলিডেট করে ভোট কুড়িয়ে আবার ওনাকে জয়েন করিয়ে নেবেন তৃণমূলে। এই ষড়যন্ত্র বাংলার মানুষ বুঝে গেছে। যেটা হচ্ছে যে হুমায়ুন কবির কি করছেন না করছেন এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কেননা দেখবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতি থেকে নীতিটা বাদ হয়ে গেছে। এইখানে রাজনীতিতে শুধু দুটো জিনিস চলছে, কেউ বলছে গীতা পাঠ করো, কেউ বলছে কোরআন পাঠ করো। সহজ পাঠ যারা পড়াবে সেই 26,000 শিক্ষক শিক্ষিকা, তারা এখন একটা দোদুল্যমান অবস্থায় পড়ে রয়েছে। তারা আদৌ প্রকৃত শিক্ষক না প্রকৃত শিক্ষক নয়, এই জায়গাটা কেউ কিন্তু চাকরি দিতে পারে প্রশ্ন করছে না। সময় শেষ প্লিজ। রিতেশ দা সম্রাট সময় শেষ প্লিজ, সময় শেষ, একদম 30 সেকেন্ড। শক্তিদা বলবো, হুমায়ুন আলোচনার বিষয়বস্তু হয়েছে যে লোকটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিজের রং পরিবর্তন করে, অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। এসআইআর এর মতো একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে এসে সেও আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে। হুমায়ুন পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো ফ্যাক্টরি নয়, হি হ্যাজ বিন প্ল্যান্টেড বাই সাম ভেস্টেড ইন্টারেস্টেড পলিটিক্যাল পার্টি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে শুধু একটাই কথা বলবো, খাদ্য বস্ত্র বসবাস দলের নাম তৃণমূল কংগ্রেস, মানুষ যে অধিকারগুলো সেইগুলোকে বাদ দিয়ে হিন্দু পাঠ করবো, কোরআন পাঠ করবো না গীতা পাঠ করবো লক্ষ্য কণ্ঠে, এই আলোচনার বিষয়বস্তু। আজকে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।